আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 20 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি। আগে যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হয়েছিল ওদের প্রশ্নের আদলে তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া হলো। নমুনার প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষায় অনেক সুবিধা হবে প্রশ্নগুলোর আনসার করতে। প্রথম প্রশ্নটি দেখো। প্রশ্ন 1 নম্বরটি, বিদ্যালয় পত্রিকা তৈরিতে কি কি নির্দেশনা মানা উচিত বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হলে আমাদের যেসব নির্দেশনা মানা উচিত তা নিচে দেওয়া হলো। সকল শিক্ষার্থীর অংশগ্রহণের, অর্থাৎ শ্রেণীতে ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, অন্য লিঙ্গের শিক্ষার্থী এবং শারীরিক মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মিলে এই বিদ্যালয় পত্রিকাটি তৈরি করা উচিত। প্রতিটি দল তাদের নির্ধারিত বিষয় থিমের উপর বিদ্যালয় পত্রিকার জন্য বিভিন্ন তথ্য, ছবি, গল্প, কবিতা, প্রতিবেদন সংবলিত উপকরণ বানাবে। এরপরে সব দলের কাজ যুক্ত করে একটি বিদ্যালয় পত্রিকা বানাতে হবে। বিদ্যালয় পত্রিকা বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে একটি নাম বা শিরোনাম থাকবে। এরপরে বিদ্যালয় পত্রিকার জন্য কিছু লেখা শিক্ষার্থীর নিজস্ব লেখা হবে এবং কিছু লেখা বা তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে। উভয় লেখার স্বত্বাধিকারীর নাম থাকবে। একটি আলাদা অংশে বা পৃষ্ঠায় সব স্বত্বাধিকারীর নাম থাকবে এবং সেই অংশটিকে স্বত্বাধিকারীর তালিকা বা পরিচয় হিসেবে নামকরণ করা যেতে পারে। প্রশ্ন 2 খেয়াল করো। স্বত্বাধিকারের নাম ব্যবহার না করলে স্বত্বাধিকারী ব্যক্তি কি ধরনের ক্ষতি হতে পারে? সমাধানে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের পূর্বে বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারীর অনুমতি নিতে হয়। অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় ওই সম্পদের মালিকের নাম উল্লেখ করতে হয়। তাছাড়া ব্যবসায়ের স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে। চলো আমরা আরও একটি অনুশীলনী করি। এটি হবে, যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে? পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানগুলো লিখি। স্বত্বাধিকারীর ধরন, ক্ষতির ধরন, কি ধরনের ক্ষতি হতে পারে? প্রথম, গায়কের হিসেবে গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবে, তিনি আর্থিকভাবে লোকসানে শিকার হবেন। 2, লেখক লেখালেখির আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন। 3, গবেষক গবেষণা করতে উদ্যত হবেন না, নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়বেন। 4, প্রোগ্রামার ওয়েবসাইট তৈরি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আগ্রহ হারাবেন, আর্থিক ক্ষতির শিকার হবেন। প্রকাশক তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। 6, ব্যবসায়ী তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। 3 নম্বর প্রশ্ন দেখো। কপিরাইট আইন কি? কপিরাইট আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কপিরাইট আইন এমন একজন লেখকের অধিকারকে স্বীকৃতি করে যে কাজটি আসলেই একটি মৌলিক সৃষ্টি কিনা তার উপর ভিত্তি করে। এটি অন্যান্য কিনা 2 লেখকের 2টি উল্লেখযোগ্যভাবে অভিন্ন কাজের কপিরাইট থাকতে পারে, যদি একটি নির্ধারণ করা হয় যে অনুলিপিটি কাকতালীয় ছিল এবং অন্য থেকে অনুলিপি করা হয়নি। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার শ্রেষ্ঠ কর্মের ওপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। ফলে কোনো সৃষ্ট কর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি তার স্রষ্টা পান, অন্যরা নন। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী সবারই অর্থের প্রয়োজন, আর তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা এবং কখনো কখনো অর্থ বিনিয়োগ করেন। কাজেই সৃষ্টকর্ম বিক্রয় বা বিনিয়োগের মাধ্যমে তাকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদের ক্ষেত্রে সুবিধা দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিন শ্রম ও মেধার ফসল অন্যরা কোনরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য প্রযোজ্য ক্ষেত্র ছাড়া উপভোগ বা ব্যবহার করছেন, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়বেন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে।